আচ্ছা, আজকের বিষয় হচ্ছে ঠিক আগের চ্যাপ্টারে আমরা যেটা দেখছি যে মেথড, ক্লাস, তাছাড়া কনস্ট্রাক্টর এগুলার যে বেসিক নলেজ ছিল আমরা চ্যাপ্টার 6-এ দেখে আসছি। ওইগুলারই একটু ডিপ নলেজ এই স্লাইডে আছে। অনেক এরর কোডের সব কিছু আমাদের এই স্লাইডে শেখানো হবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ওভারলোডিং মেথডস। ওভারলোডিং মেথড হচ্ছে আমরা মেথড তো দেখছি আমরা এর আগেই সি প্লাস প্লাস বা সিতে আমরা যেগুলো ফাংশন হিসেবে কাজ করে, তো জাভাতে মেথড ঠিক তেমনই। ওভারলোডিং মেথড হচ্ছে যখন আমরা সেম নামের দুই বা ততোধিক মেথড ক্রিয়েট করব। সেম নামের আমরা দুই বা ততোধিক মেথড ক্রিয়েট করতেই পারি যদি আমরা সেম ক্লাসে তৈরি করি এবং সেম নামে তৈরি করি। তাহলে কি হবে? আমরা সেম নামে তৈরি করলে কম্পাইলার কোথায় যাবে সেইটা ডিপেন্ড করবে প্যারামিটারের উপর। অর্থাৎ নাম সেম হইতে হবে এবং প্যারামিটার ডিফারেন্স হতে হবে। প্যারামিটার ডিফারেন্ট হইলেই এটা ওভারলোডিং মেথড হবে। অর্থাৎ একই নামের মেথড আমরা একই ক্লাসের মধ্যে তৈরি করতে পারবো, বাট আমাদের প্যারামিটার ডিফারেন্ট দিতে হবে, নাইলে কম্পাইলার বুঝবে না যে আসলে কোন মেথডের মধ্যে আমরা পাস করতেছি ভ্যালু। তো এই নিয়মটাই হচ্ছে ওভারলোডিং মেথড। আর আচ্ছা, এটা যদি একটু দেখি আগে। দেখি এইখানে যে আছে, আমরা একটা কি ক্লাস ক্রিয়েট করলাম। সেই ক্লাসের মধ্যে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কোনো কনস্ট্রাক্টর নাই কিন্তু এই নামের। ঠিক আছে, এখন আমরা অনেকগুলো মেথড ক্রিয়েট করছি এখানে টেস্ট নামে, সবগুলাই টেস্ট নামের মেথড। আমরা মেইন মেথড থেকে কি করছি, ওভারলোড ডেমো এই ক্লাসের নাম দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করছি ওবি নামে। ওবি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। অবজেক্ট কি, কিভাবে ক্রিয়েট হচ্ছে এগুলা স্লাইড 6-এ পড়ানো হয়েছে। তো এই ওবির মধ্যে কি করলাম, আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি। এবার ওবি ডট টেস্ট দিয়ে যদি আমি কল করি, তাহলে ডট টেস্ট এর মধ্যে কি কোনো প্যারামিটার আছে? কোনো প্যারামিটার নাই। তাহলে এইটা যাবে আমাদের এই ব্লাঙ্ক প্যারামিটার যেই মেথডটা আছে এটার মধ্যে। যদি ওবি ডট টেস্টের মধ্যে শুধু 10 পাস করি, একটা 10 পাস করা মানে কি আমি ইন্টিজার ভ্যালু পাস করছি, তো ইন্টিজার এ এটার মধ্যে যাবে। 10,20 পাস করলে ইন্ট এ ইন্ট বি এটার মধ্যে যাবে। আর আরেকটা আমরা কি তিনটাই ভয়েড টাইপ দিছিলাম, এটার রিটার্ন টাইপ আছে ডাবল রিটার্ন টাইপ। তো এখানে কি হবে, ডাবল ভ্যালু পাস করলেই এর মধ্যে যাবে। 5.5 আমরা পাস করছি, আর যেহেতু রিটার্ন টাইপ আছে তো রেজাল্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাখছি। তারপরে এটা প্রিন্ট করা হয়েছে। রান করি, তো প্রথমটা যাবে কোনো প্যারামিটার নাই, পরেরটা শুধু 10, পরে 10,20, পরেরটা ডাবলে গেছে আর লাস্টে রেজাল্ট। তো এটাই। এবার এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, হচ্ছে while overloaded methods may have different return types, the return type alone is insufficient to distinguish two versions of method. এই কথার মানে হচ্ছে আমাদের প্যারামিটারই ডিফারেন্ট দিতে হবে। অর্থাৎ সাপোজ আমি কি করলাম, দুইটা সেম নামের মেথড ক্রিয়েট করলাম, ভিতর প্যারামিটারও সেম দিলাম, শুধু রিটার্ন টাইপ ডিফারেন্স করলাম। অর্থাৎ লাইক এইখানে ডাবল টেস্ট ডাবল এ, আর লাইক অনেকটা দিলাম ভয়েড টেস্ট ডাবল এ, এমন দিলে চলবে না। অর্থাৎ আমাদের প্যারামিটারেই ভ্যারাইটি আনতে হবে। প্যারামিটার যদি সেম দিয়ে দেই, রিটার্ন টাইপ দুইটা দুই রকম দিলেই দুইটা আলাদা মেথড, এরকম করা যাবে না। কারণ একটা মেথডের মধ্যে ঢুকবে প্যারামিটারের মাধ্যমে, রিটার্ন টাইপ তো পরে কাজ শেষ হওয়ার পরে সে দেখবে রিটার্ন টাইপ আছে কিনা। তো আমরা যদি জাস্ট রিটার্ন টাইপ ভিন্ন দেই, প্যারামিটার সেম দেই, তাইলে সেটা ইরর শো করবে। আমাদের আলাদাই দিতে হবে, প্যারামিটার আলাদা না দিলে চলবে না। যদি ক্যারেক্টার দিয়ে দিই তাইলে এটা আবার চলবে। এটা মাথায় রাখতে হবে। এখানে ওই কোডটাই আর কি স্যার এখানে দিছে, আমাদের দেখা শেষ। এরপরে যে কোডটা আছে
অনেকটা সেম টাইপ, একটু শুধু টাইপ কনভার্সনের বিষয় আছে। এই কোডটা হচ্ছে এইখানে। এখানে কি হয়েছে, আমাদের আবার একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যেখানে 3টা মেথড আছে। আর মেইন মেথড থেকে আমরা ওবির মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ইন্টিজার i এর মধ্যে আমরা 88 স্টোর করে রাখলাম। এবার ওবি ডট টেস্ট যদি আমি কল করি, যেহেতু ফাঁকা, তো এটা নো প্যারামিটারের মধ্যে যাবে। ওবি ডট টেস্ট 10,20 দিলে এই ইন্টিজার বি এর মধ্যে যাবে। ওবি ডট টেস্ট আই, এখন আই তো ছিল আমার ইন্টিজার, আই পাস করা মানে কি, আমি ইন্ট এর মধ্যে পাস করতেছি, কিন্তু শুধু ইন্ট এ নামে কোনো মেথড কিন্তু আমার নাই। তার মানে কি ইরর দিবে? এখানে ইরর দিবে না, কারণ আমরা টাইপ কনভার্সন শিখছিলাম যে ইন্ট ভ্যালু কিন্তু ডাবলের মধ্যে স্টোর হতে পারে। ইন্ট ভ্যালু ডাবলের মধ্যে অটো টাইপ কনভার্সন হয়ে চলে যায়। তো এই 88টাই ডাবল হিসেবেই ওইখানে মেথডে গ্রহণ করবে। যদি এখানে থাকতো ইন্টেজার, তাইলে অবশ্যই ইন্টের মধ্যে যেত। ইন্ট যেহেতু নাই, সেটা টাইপ কনভার্সন হয়ে ডাবল হবে এবং সেইটাই এই মেথডের মধ্যে পাস হবে। আর সরাসরি ডাবল দিলে তো ডাবল পাস হবেই। যদি আমরা করি, রান করলে আমরা দেখবো নো প্যারামিটার এ এন্ড বি এর সময় 1020, 88 আমি পাস করছিলাম, বাট এটা কি 88.0 টাইপ কনভার্সন হয়ে গেছে। এখানে ডাবলেরটা তো ডাবলই। এখানে জাভাস অটোমেটিক টাইপ কনভার্সন হয়। এখানে ওভারলোডিং কনস্ট্রাক্টর, ওভারলোডিং যেমন মেথড হয় তেমন কনস্ট্রাক্টর হয়। কনস্ট্রাক্টরে আমরা কি করছিলাম, কোনো কনস্ট্রাক্টর না থাকলে জাভা কি 6 স্লাইডে আমরা কি করছি, কোনো কনস্ট্রাক্টরই না থাকলে জাভা বাই ডিফল্ট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নেয় নিজে থেকে, এরপরে সে কাজ করে। আর কনস্ট্রাক্টর থাকলে সেই কনস্ট্রাক্টরের মধ্যেই যাবে। আর আমরা কনস্ট্রাক্টরে বিভিন্ন টাইপ করতে পারি, লাইক এইখানে এই যে 3টা ভ্যালু পাস করা আছে। আমরা আরো অনেক রকম করতে পারি, যেমন এইখানে যে কোডটা আছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে। এই ক্লাসে বক্স নামে একটা ক্লাস, যার মধ্যে 3টা ভেরিয়েবল দেওয়া হয়েছে। এবার বক্স নামক 3টা কনস্ট্রাক্টর আছে ভিতরে। 3টা কনস্ট্রাক্টর আছে। প্রথম টাইপের কনস্ট্রাক্টরের মধ্যে কি আছে, 3টা প্যারামিটার দেওয়া আছে। ডাব্লিউ এইচ আর ডি নামে 3টা ডাবল প্যারামিটার দেওয়া আছে। এবং আমি যদি মেইন মেথড থেকে এইখানে 3টা প্যারামিটার পাস করি, তাইলে এই কনস্ট্রাক্টরের মধ্যে ঢুকবে এবং এইখানে এসে কি ওই যে 3টা ভেরিয়েবল দেওয়া আছে আমাদের, উইডথ, হাইট আর ডেপথ, এইগুলা মধ্যে ওই ভ্যালুগুলো বসে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। আর যদি আমি কোনো প্যারামিটার পাস না করি, তাহলে সেইগুলোর মধ্যে সেটা কি এই কনস্ট্রাক্টরের মধ্যে আসবে এবং এই কনস্ট্রাক্টরে আসা -1 গুলা অ্যাসাইন হয়ে যাবে এর মধ্যে। আর যদি শুধু আমি একটা ভ্যালু পাস করি, একটা ভ্যালু যদি পাস করি, অর্থাৎ এই যে ডাবল ভ্যালু বা ইন্ট ভ্যালু পাস করলেও কিন্তু হবে। আমরা দেখছি গত স্লাইডে, সরি আগের পেজে দেখলাম। তো একটা ভ্যালু পাস করলে কি হবে, হাইট, ওয়েট, ডেপথ, 3টার ভ্যালুই ওই একটা হয়ে যাবে। অর্থাৎ আমার প্যারামিটার উপর ডিপেন্ড করতেছে এটা কোন কনস্ট্রাক্টরে ঢুকবে। আর এখানে একটা ভলিউম ক্যালকুলেট হবে, সেটা আমাদের এইখানে যেই ভ্যালুগুলো আমরা পাবো সেইটার উপর ডিপেন্ড করে ভলিউম ক্যালকুলেট হবে। তো এখানে এই যে মেইন মেথডে স্যার কি করছে, 3টা কনস্ট্রাক্টর কল করছে। মাইবক্স1 এইটার মধ্যে যে অবজেক্ট ক্রিয়েট করছে, সেখানে 3টা ভ্যালু পাস করছে, 10, 20, 15। এটা কই যাবে, এটা অবশ্যই এটার মধ্যে যাবে, 10, 20 আর 15 টাইপ কনভার্সন হয়ে ডাবল হিসেবে এর মধ্যে ঢুকবে। এবং এখানে হাইট, ওয়েট, ডেপথের ভ্যালু এগুলা হয়ে যাবে। মাইবক্স2 এর ক্ষেত্রে ডিফল্ট কনস্ট্রাক্টর কল করছে, অর্থাৎ কোনো প্যারামিটার নাই, সেই ক্ষেত্রে 3টার ভ্যালুই -1 হয়ে যাবে। মাই কিউবের ক্ষেত্রে শুধু 7 পাস করছি, সেটা কি আমাদের এই কনস্ট্রাক্টরের মধ্যে যাবে এবং 3টার ভ্যালুই কি 7 হয়ে যাবে। এখন যদি আমরা ভলিউম ক্যালকুলেট করতে চাই, মাইবক্স1 এর ভলিউম কি হবে, মাইবক্স1 এর ভলিউম 10 × 20 × 15 হচ্ছে। এটা আমি কি করব, তো মাইবক্স, আমরা একটা ভলিউম নামে ভেরিয়েবল রাখছি। মাইবক্স অন এর যদি আমি ভ্যালু মানে
ভলিউম ক্যালকুলেট করতে চাই, আমার কি করতে হবে, মাই বক্স অন ডট ভলিউম দিতে হবে, কারণ নাহলে তো মাই বক্সের অনের যে ভ্যালু সেটা ও পাবে না। তো মাই বক্স অন নামে যে আমি অবজেক্টিভ ক্রিয়েট করছিলাম সেইটার ভলিউম সার্চ করছি, তো ক্যালকুলেশন করলে কি আসছে 10, 20 আর 15, আমি যদি রান করি তো 3000 আসবে তিনটা গুণ করলে। মাই বক্স 2 এর ক্ষেত্রে কি হবে, যেহেতু আমি ডিফল্ট পাস করছি তো তিনটার ভ্যালুই -1, তো -1 তিনবার গুণ করলে -1ই আসতেছে। আর যদি আমরা মাই কিউবের ক্ষেত্রে যাই, শুধু 7 পাস করছিলাম, তো তিনটা ভ্যালুই 7 হয়ে যাবে, সেগুলো ক্যালকুলেশন করলে 343 আসবে। এইভাবে আর কি কনস্ট্রাক্টর প্যারামিটারের উপর ডিপেন্ড করে তাই আর কি। এরপরে আছে ইউজিং অবজেক্টিভ অ্যাজ প্যারামিটার্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বুঝতে হবে। এখানে কি হয়েছে, এই দুইটা অংশ একসাথে আর কি, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, টেস্ট নামক একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যেখানে ইন্টিজার এ আর বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। আমরা একটু পজ রেখে আজান দিচ্ছে। শুরু করি আমরা। তো এখানে ইউজিং অবজেক্ট অ্যাজ প্যারামিটার্স, এখানে কি করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে টেস্ট নামে, দুইটা ভেরিয়েবল নেওয়া হয়েছে ইন্টিজার এ আর বি। এখানেই টেস্ট ইন্টিজার আই আর ইন্টিজার জে নামে এই প্যারামিটারে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে। তো ওই এর ভ্যালু হচ্ছে আমাদের পাস করা আই, বি এর ভ্যালু হচ্ছে ওই পাস করা জে। আর এখানে কিছু কিছু কোড লেখা হয়েছে, আমরা একবার এভিএস করে যাই। এইখানে যদি আমরা এটা দেখার ট্রাই করি কি হবে, এখানে আমাদের আরেকটা মেথড এখানে দেওয়া আছে, বুলিয়ান বুলিয়ান মেথড নাম দেওয়া আছে ইকুয়াল টু, এইখানে আবার টেস্ট ও, আমার প্যারামিটারে কি আছে টেস্ট ও। এখন টেস্ট তো আমার ক্লাস, তাহলে টেস্ট ও মানে কি, আমরা এইখানে যেমন কি করি, টেস্ট ও বিয়ন দিলে কি আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট হয়, সেম ভাবে টেস্ট ও মানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, বা অবজেক্ট ক্রিয়েট না, অ্যাকচুয়ালি আমরা অবজেক্ট পাস করবো, এর মধ্যে একটা অবজেক্ট হিসেবে এখানে পাস করা হবে। তাইলে সেটা কি হবে, ফার্স্ট অফ অল আমরা একটা ওবি ওয়ান নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যেখানে আমি 100 আর 22 পাঠাইলাম। ওবি ওয়ানের মধ্যে আমার কি কি আছে, ওবি ওয়ানের এর মধ্যে আছে আমার 100, আর ওবি ওয়ানের বি এর মধ্যে কি আছে 22, ওবি টু এর ক্ষেত্রেও কি আছে 100 আর 22 আছে, ওবি থ্রি এর ক্ষেত্রে আমার কি এ আর বি এর মধ্যে আছে -1, -1, এই তিনটা তো আমি পাস করলাম, এদের মধ্যবর্তী অবজেক্টে এ আর বি এর মান আমরা, একটু তো আমাদের আগের জিনিসই। এখন আমরা দুইটা লাইন প্রিন্ট করতে যাচ্ছি, ওবি ওয়ান সমান সমান কি ওবি টু কিনা। আমরা তো এখানে দেখতেছি ওবি ওয়ান সমান ওবি টু, বাট এটা আমরা চেক করব এই ইকুয়ালস টু কনস্ট্রাক্টরের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে আর কি। ওবি ওয়ান ডট ইকুয়ালস টু ওবি টু, এইটা কিভাবে আমাদেরকে রেজাল্ট দিচ্ছে এটা বুঝতে হবে। আমরা কি করছি, ওবি ওয়ান ডট ইকুয়ালস টু, ওবি ওয়ান ডট ইকুয়ালস টু মানে কি, আমরা ওবি ওয়ান এর কনস্ট্রাক্টরের মধ্যে গেছি। ওবি ওয়ান এর কনস্ট্রাক্টরের মধ্যে যাওয়া মানে কি, আমাদের কাছে কি কি ভ্যালু আছে, 100 আছে আর 22 আছে। ওবি ওয়ান ডট এ মানে কি, আমার 100 আছে আর 22 আছে। এবার পাস করছি কাকে, আমি পাস করছি ওবি টু কে। তাহলে ওবি টু যে আমি পাস করলাম সেটা কি, পাসকৃত ভ্যালুটাই কি আমার টেস্ট ও এর মধ্যে যাবে, ওবি টু কোথায় যাবে, টেস্ট ও এর মধ্যে যাবে। তার মানে ওবি টু যা ছিল ও কি আমাদের তাই বোঝা যাচ্ছে আই থিঙ্ক। ওবি টু পাস করলাম, টেস্ট ও মানে এখন এই ও যে অবজেক্ট ওবি টু সেটাই। তাইলে ও ডট এ আর ও ডট বি এর মধ্যে অ্যাকচুয়ালি কি ওবি টু ডট এ আর ওবি টু ডট বি আছে। আশা করি বোঝা গেছে। আর সমান সমান এ আর সমান সমান বি এগুলা কি, আমরা কার কনস্ট্রাক্টরের মধ্যে আছি, ওবি ওয়ান এর মধ্যে না, ওবি ওয়ান এর কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ঢুকছি, আর পাস করছি ওবি টু সেটা আলাদা কথা, বাট কনস্ট্রাক্টরটা কার, ওবি ওয়ানের। তাহলে ওবি ওয়ানের যেহেতু কনস্ট্রাক্টর, তাহলে ওবি ওয়ানের মানে এই কনস্ট্রাক্টরের মধ্যে এ আর বি এর ভ্যালু কার, এই যে এ আর বি কি আমাদের 100 আর 22 ছিল না, তাহলে এই এ হচ্ছে আমার ওবি ওয়ানের 100, আর ও ডট এ হচ্ছে আমার কি ওবি টু এর 100, যেহেতু দুইটা সেম
সেম ভাবে ও ডট বি হচ্ছে আমার ওবি টু এর 22 আর বি হচ্ছে আমার কনস্ট্রাক্টর যেটা ওবি ওয়ান এর 22। তো এই শর্ত তো ফিল আপ করছে, এই দুটো সমান, তাহলে রিটার্ন ট্রু। তাইলে যেহেতু তার মানে কি এটা আমাদের ট্রু রিটার্ন করবে। সেম ভাবে ওবি ওয়ান ডট ইকুয়ালস টু ওবি থ্রি, একদম সেম কথা। এখন আমাদের ওবি থ্রি পাস করছি মানে কি, ও এর মধ্যে আছে আমাদের ওবি থ্রি, আর ওবি ওয়ান এর কনস্ট্রাক্টর তার মানে এ আর বি এর ভ্যালু কি আমার 122, আর 122-এর সাথে অবশ্যই ম্যাচ করবে না আমাদের এই -1 -1, তো সেকেন্ড ভ্যালু আমাদের ফলস আসবে। তো প্রথমটা ট্রু, সেকেন্ডটা ফলস। বোঝা গেছে এটা। এরপরে আমাদের সেম টাইপ আরেকটা কোড, এর আগে আমরা যেটা করে আসছি, বাট এখানে কনস্ট্রাক্টর পাস করা হয়েছে সরাসরি, এখানে অবজেক্ট পাস করা হয়েছে আর কি। এখানে এটার পর আছে লেখা এখানে আসলে কি করা হয়েছে, বক্স নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, 3টা ভেরিয়েবল আছে, মানে আমাদের সেই আগের কোডটার মতোই। এইগুলো তো আমরা আগের কোডেই দেখে আসছি, তাই না? এই 4টা জিনিস আমাদের 2-3 পেজ আগের কোডটাই। একটা এক্সট্রা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে বক্স নামক এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি আবার কি পাস করছি, পুরা একটা অবজেক্ট পাস করে দিছি। তাহলে বক্স অবজেক্টটা যে আমি পাস করলাম, এখানে একটা অবজেক্ট পাস করছি, তাইলে সেটা কিভাবে কাজ করবে যদি আমরা দেখার ট্রাই করি। তো এখানে কি করা হয়েছে, মাই বক্স ওয়ান, মাই বক্স টু, মাই কিউব, এই 3টা তো আমরা আগে ক্রিয়েট করছিলাম, যে 10 20 15 দিলে আমাদের এটার মধ্যে যাবে, ফাঁকা দিলে এটার মধ্যে যাবে, 7 দিলে এটার মধ্যে গেছে। এবার বক মাই মাই ক্লোন নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটাতে আমরা কোনো ভ্যালু পাস করতেছি না, কি করতেছি, মাই বক্স ওয়ানটার ভ্যালু নিতেছি আমরা, যে ক্রিয়েট কপি অফ মাই বক্স ওয়ান, মাই বক্স অনের কপি এখানে চলে আসতেছে কিভাবে, আমরা কি নিউ বক্স অফ মাই বক্স অন পুরো অবজেক্ট পাস করছি না, অবজেক্ট কোথায় যাবে, এই যে অবজেক্টে যাচ্ছে, এই কনস্ট্রাক্টরের মধ্যে আসবে। তাহলে এই কনস্ট্রাক্টরটা কার, আমরা মাই ক্লোনের জন্য যাচ্ছি যেহেতু, তাহলে এটা মাই ক্লোনের কনস্ট্রাক্টর। তাহলে মাই ক্লোনের এই 3টা ভ্যালু কি হবে, এই হাইট উইথ আর ডেপথ কি হবে, ওই পাসকৃত অবজেক্টের উইথ হাইট আর ডেপথ না। তাহলে পাস করছি আমরা কাকে, পাস করছি তো আমি মাই বক্স অনকে, তাহলে মাই বক্সের হাইট উইথ আর ডেপথ কি হবে, এই আমাদের এই মাই ক্লোনের হাইট উইথ ডেপথে কপি হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের কি ওই অবজেক্টেরই একটা কপি তৈরি করে ফেলা হয়ে গেল, অর্থাৎ আমাদের মাই ক্লোন আর মাই বক্সনের অবজেক্টিভ দুইটা, বাট দুইটার মধ্যে কি ভ্যালু সেম। এবার একটা ভলিউম নামে ভেরিয়েবল রাখলাম, তো মাই বক্স অনের আর মাই বক্স টু মাই কিউব তো আমরা করে আসছি, আর মাই ক্লোন এই দুইটার ভলিউম সেম আসবে যেহেতু ভ্যালু সেম। এই যে 3000, এটাও 3000, মাঝে দুইটা আগেই দেখে আসছি, নিজেরা ট্রাই করলে হবে। এরপরে ক্লোজার লুক অ্যাট আর্গুমেন্ট পাসিং, মানে আমরা যেটা পাস করি সেটাই তো। তো দুই টাইপের হইতে পারে, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, আমরা যেটা সি বা সি প্লাস প্লাসে শিখে আসছি। বাট জাভাতে অ্যাকচুয়ালি কল বাই রেফারেন্স নামে কিছু নাই, জাভাতে কল বাই ভ্যালুটাই আছে শুধুমাত্র, জাভাতে কল বাই ভ্যালুই হয়। আর কিছু কিছু ক্ষেত্রে লাইক এই অবজেক্ট পাসিং এর ক্ষেত্রে আমরা যখন পুরো একটা অবজেক্ট পাস করে দেই এবং এর মধ্যে যখন আমরা চেঞ্জ করি, আমরা বিশেষ করে এটা 6th স্লাইডে দেখছি যে যখন আমরা পাস করি একটা মানে দুইটা কপি তৈরি করি আর কি, একটার মধ্যে চেঞ্জ করলে আরেকটার ভ্যালু চেঞ্জ হয়ে যায়, কারণ দুইটা সেম রেফারেন্সকেই মার্ক করে রাখে আর কি, সেম রেফারেন্সেই কাজ করে। তো এই ক্ষেত্রে মনে হয় যে এটা আমরা কল বাই রেফারেন্স করতেছি, বাট এটা জাস্ট একটা স্পেশাল কেস, বাট জাভাতে অ্যাকচুয়ালি কল বাই ভ্যালুই আছে শুধুমাত্র, এটাই বলা হয়েছে যে জাভা ইউজেস কল বাই ভ্যালু, object are passed by what is effectively called by reference, but actually changes of object inside to affect the object use and argument, মানে এটাই যে আমরা
একটা অবজেক্ট যখন পাস করি একটা মেথডের মধ্যে, সেই চেঞ্জগুলো কি হয়ে যায় আমরা 6 স্লাইডে দেখছি, এটারই কল বাই রেফারেন্সের মতো লাগে, বাট অ্যাকচুয়ালি জাভা ইউজ করে কল বাই ভ্যালু। আচ্ছা, এখানে code আনতে হবে। আচ্ছা, এখানে কি হয়েছে আমরা আগে দেখি। এবার এই কোডটায় আমরা যাই। এখানে কি করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে টেস্ট নামে, একটাই মাত্র মেথড যেখানে ইন্টিজার আই আর জে দেয়া আছে প্যারামিটার হিসেবে, আইরে ডাবল করছে আর জে অর্ধেক করছে। তো এখানে কি করা হয়েছে, অবজেক্ট ক্রিয়েট করলাম একটা নিউ টেস্ট নামে। যে এটা 6 স্লাইডের জিনিস আমাদের, যে এখানে কিন্তু টেস্ট নামে কোনো কনস্ট্রাক্টর নাই। তাহলে কি হবে, জাভা ডিফল্ট একটা কনস্ট্রাক্টর এরকম চিন্তা করবে এবং এর মধ্যে যাবে, যাওয়ার পরে মানে এর একটা অবজেক্ট টেমপ্লেট তৈরি হয়ে থাকলো। এবার এর ভ্যালু 15 আর বি এর ভ্যালু 20। তাহলে এখন এটার মধ্যে কিন্তু ঢুকবে না, আমাদের এটা ঢুকতে হলে কি আমাদের মেথড কল করা লাগবে। আমরা তো মেথড কল করিনি, আমরা জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এবার এর ভ্যালু 15 আর 20। এখনই যদি আমি প্রিন্ট করি বিফোর কল, বিফোর মেথড কল আর কি, এখন এ আর বি এর ভ্যালু কত, 15 আর 20 আছে। এবার আমি কি করলাম, ওবি ডট মেথ, ওই মেথডকে আমি কল করছি। কল করলে কি হবে, আমার এ আর বি এর যে ভ্যালু 15 আর 20, এটা এখানে যায় কি হবে, 15 ইন্টু 30 হয়ে যাবে আর 20 হয়ে যাবে 10। তাহলে মেথড কলের পরে কি হবে, এটা 30 আর 10 হয়ে যাবে। সরি 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 সরি, ভুল বলছি এখানে। উম, না, তারপরে তো আমাদের কল বাই ভ্যালু হয় তাই না, কল বাই রেফারেন্স হয় না, আমি উল্টাই ফেলছি। মানে মাত্রই তো বলে আসলাম আমরা যে জাস্ট ভ্যালু পাস করলে আমাদের কি কল বাই ভ্যালু হয়, আর ভ্যালুর কি আমাদের একটা কপি তৈরি হয়। আর কপি চেঞ্জ হলে তো আমাদের মেইন এ বিতে কোনো চেঞ্জ হবে না তাই না। তাহলে আমাদের আগেও 15-20 ছিল, জাস্ট আমি কি দুইটা ভ্যালু পাস করছি, আর এটা তো কল বাই ভ্যালু, কল বাই ভ্যালু পাস করলে কি 15-20, 15-20ই থাকবে। যদি আমি পুরো অবজেক্ট ধরে পাস করতাম তাইলে আমাদের 30 আর 10 হইতো। এটা দেখবো পরে। আপাতত যে জাস্ট জাভাতে কল বাই ভ্যালু হয়, আর ভ্যালু পাস করলে এখানে একটা কপি তৈরি হয়েছে ঠিক আছে, বাট অ্যাকচুয়াল এ আর বি এর উপরে কোনো ইফেক্ট পড়ে নাই। এবার ফার্স্ট অবজেক্ট রেফারেন্স যদি আমরা করি, করলে এই কোডটায় যদি আমরা এবার তাকাই, এবার চেঞ্জ হবে। এবার কিরকম চেঞ্জ হবে, ইন্টিজার এ বি রাখা হয়েছে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে আই আর জি নামে, আর একটা মেথডে কল করা হয়েছে, ডাবল করবে আর হাফ করবে। তো এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং আমি কি ভ্যালু পাস করে দিছি 15 আর 20। তো এই কনস্ট্রাক্টরের মধ্যে যাবে, যায় কি করবে, এই ওবি যে অবজেক্ট, আর এ এর মান হচ্ছে 15 আর বি এর মান হচ্ছে 20, এর মান 15 আর বি এর মান 20। এখন যদি আমি আপাতত এটা প্রিন্ট করি তাহলে কি হবে, ওবি ডট এর মান তো 15 আর ওবি ডট বি এর মান 20, আমরা তো অলরেডি দিচ্ছি যেটা সেটাই হবে। এবার ওবি ডট ম্যাথ, ওবি ডট ম্যাথ যদি আমি কল করি, এর মধ্যে আমি কি পাঠাইছি, আমি পুরা অবজেক্টটাই পাস করে দিছি। ওবি ডট ম্যাথের মধ্যে কি আমি পুরা অবজেক্টই পাস করছি, সেই অবজেক্টটা এখানে কি টেস্ট ও, দু একটা কোড আগে আমরা দেখছি এরকম, যে অবজেক্টের কনস্ট্রাক্টরও মানে প্যারামিটারও হয়। তো পুরা অবজেক্টটারই পাঠাই দিছি প্যারামিটার হিসাবে, এবং সেটা ও এর মধ্যে কি আছে, তাহলে এখন আমার ওই অবজেক্ট অর্থাৎ ওবিটাই আমার ও এর মধ্যে আছে। তাইলে এখন ওই ও ডট এ ইন্টু টু মানে কি, আমাদের ওবিটা দ্বিগুণ হয়ে গেছে, ও মানে ওবি ডট এটা দ্বিগুণ হয়ে গেছে, আর ও ডট বি হাফ হয়ে যাওয়া মানে কি আমাদের ওবি ডট বিটাই হাফ হয়ে গেছে, সেটাই তো বোঝাইতেছে। এখন তাইলে ওবি ডট এ আর ওবি ডট বি, মানে এই যে আগে ছিল 15-20, এবার হয়ে গেছে 30-10।
অর্থাৎ আমি যদি শুধু ভ্যালু পাস করি তখন আমাদের কল বাই ভ্যালুই হবে। আর যদি আমি পুরা অবজেক্ট প্যারামিটার হিসেবে পাস করে দিই তাহলে আমাদের কল বাই রেফারেন্সের মতো কাজ করবে। পরে কোড দেওয়া আছে এবার কি বলছে, এখানে কি করা হয়েছে, একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এইমাত্র ভ্যালু মানে ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছে ইন্ট এ, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে ইন্টিজার আই প্যারামিটার হিসেবে। তো যেটা আমরা কল করলে ওই এর ভ্যালু আমরা পাসকৃত প্যারামিটারটার ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে। আর এখানে টেস্ট ইনক্রিজ বাই 10, এখানে কি একটা কনস্ট্রাক্টর মেথড কল করা হয়েছে, মেথড তৈরি করা হয়েছে, যেটার মধ্যে কি হবে, যেটা যদি আমি কল করি, এটা যদি আমি কল করি তখন এর মধ্যে এসে একটা টেম্পোরারি কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে, যেটা কি করবে, এর ভ্যালু 10 বাড়ায় দিবে এবং এই টেম্পটা রিটার্ন করবে। এটা কি এখানে দেখলে ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ওবি1 নামে। ওবি1 নামে যে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম সেখানে আমি পাস করছি 2, অর্থাৎ এটা কই গেছে, আমাদের এটার মধ্যে যাবে। এইটার মানে আমাদের এই ওবি1 ডট এ, এটার ভ্যালু আপাতত কি আছে, 2 আছে। এবার আমরা একটা ডিক্লেয়ার করলাম জাস্ট অবজেক্ট ওবি2, সেটা কি করছি আমি ওবি1 ডট ইনক্রিজ বাই 10, ওবি1 ডট ইনক্রিজ বাই 10 আমি কল করছি। আমি এই ওবি2 এর মধ্যে রাখতেছি কাকে, এটাকে, বাট অ্যাকচুয়াল কল করা হয়েছে কি আমার ওবি2 কে, আমাদের কল করা হয়েছে কিন্তু ওবি1 ডট, ওবি1 রে আমি কল করছি ইনক্রিজ বাই 10। তাহলে এই ওবি1 ইনক্রিজ বাই 10 যখন এর ভিতরে আসবে, আসলে কি হবে, এখানে একটা টেম্পোরারি ক্রিয়েট হবে। এবার ওবি1 যেহেতু আমি কল করছি, এই এর ভ্যালুটা কোনটা, ওবি1 এর কনস্ট্রাক্টর যেহেতু, তাইলে এই এ মানে আমার ওবি1 ডট এ, যার কনস্ট্রাক্টর তার দিস, এই এ অ্যাকচুয়ালি এমন কাজ করে দিস ডট এ, আমরা 6 স্লাইডে যেটা পড়ছি যে যার কনস্ট্রাক্টর দিস দিয়ে কি তার ভ্যালুটাকেই বোঝায়। অ্যাকচুয়ালি এ আমাদের ওবি1 এর সেই 2, ইনক্রিজ বাই 10 করলে কি এখন সেটা 12 হয়ে যাবে। তাহলে ওবি2 এর মধ্যে আমি অ্যাকচুয়ালি কি পাস করতেছি, রিটার্ন টেম্প মানে কি আমি 12 পাস করে দিছি না, আমি 12 ভ্যালুটা পাস করেছি, অর্থাৎ ওবি2 সমান ওবি1 ইনক্রিজ বাই 10। এখন যদি আমি রান করি দেখা যাবে ওবি1 ডট এ 2 আর ওবি2 ডট এ হয়ে গেছে 12, কারণ আমি ওবি2 এর মধ্যে কাকে রাখছি, ওবি1 এর 10 ইনক্রিজ কিন্তু ভ্যালুটা রাখছি। এখানে আবার কি করেছে, এবার ওবি2 সমান যদি আমি ওবি2 ডট ইনক্রিজ বাই 10 করি, এখন এটা করলে কি হবে, এখন তো আমাদের ওবি2 এর মধ্যে কি আছে, অলরেডি 12 আছে। এরপরে আমি যদি এখন ওবি2 এর কনস্ট্রাক্টরে কল করি, আমাদের তো অ্যাকচুয়ালি অলরেডি কি আমাদের 12 ভ্যালুটা আছে, তো সেই 12-র সাথে 10 যোগ হয়ে 22 হয়ে যাবে। এখন ওবি2 এ হয়ে যাবে, মিস করছি, সিলেক্ট করে রান করা যাবে না আর কি। রান করলে আমরা 2, 12 আর 22 পেলাম। এরপরে আমাদের আছে আচ্ছা, এই রিকার্শন, জাস্ট এক পৃষ্ঠায় একটু দেখাইছে। রিকার্শন কি, নিজেকেই নিজে কল করা, নিজের ফাংশন থেকে নিজের ফাংশনে আবার কল করে যে লুপের মতো চলতে থাকে সেটা হচ্ছে রিকার্শন। রিকার্শন সম্পর্কে আশা করি সবার আইডিয়া আছে। এখানে জাস্ট একটা ফ্যাক্টোরিয়াল কোড দেওয়া হয়েছে, লাইক আমি যদি 5 পাস করি কি করবে, 5 মাইনাস 1 ইন্টু 5 অর্থাৎ 4 ইন্টু 5 কল করবে, ওই 4 আবার যায় ভিতরে 3 ইন্টু 4 কল করবে, এই যায় আবার 2 ইন্টু 3 কল করবে, এইভাবে করতে করতে বেস কেসে আসবে এবং ব্যাক ট্র্যাকিং এর মাধ্যমে গুণ করতে করতে ফাইনালি আমাদের রেজাল্ট আসবে। রিকার্শন ধারণা আছে। ইন্ট্রোডিউসিং অ্যাক্সেস কন্ট্রোল, আচ্ছা 3 টাইপের এখানে বলা হয়েছে। একটা এক্সট্রা আছে ডিফল্ট কেস, মেনলি হচ্ছে পাবলিক
প্রাইভেট আর প্রোটেক্টেড। পাবলিক হইতেছে যেটা যে কেউ অ্যাক্সেস করতে পারে। প্রাইভেট হচ্ছে আমাদের সেম ক্লাসে থাকা অন্য কেউ সেটাকে অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট দ্যাট দ্যাট মেম্বার ক্যান অনলি বি অ্যাক্সেসড বাই আদার মেম্বার্স অফ ইটস ক্লাস। এই ক্লাসেরই অন্যান্য মেম্বার দিয়ে সে অ্যাক্সেস হতে পারবে। পাবলিকের ক্ষেত্রে কি এনি আদার কোড, অর্থাৎ কোডের যে কোনো জায়গায় যে কারো মাধ্যমে এটা অ্যাক্সেস করা যাবে। আর প্রোটেক্টেডের ক্ষেত্রে সেম প্যাকেজ হইতে হয়, কিছু না হলে আমাদের ডিফল্ট গেল। প্রোটেক্টেডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয় মানে তেমনভাবে লেখা নাই, জিপিটি বা যে কোনো অ্যাড থেকে জানলে বা যে কোনো জায়গা থেকে জানলে জানা যাবে আর কি, যে এই প্রোটেক্টেড জিনিসটা কাজ করে হচ্ছে সেম প্যাকেজের ক্ষেত্রে। প্যাকেজ সম্পর্কে এখনো স্লাইডে ধারণা দেওয়া হয় নাই। তো সেম প্যাকেজ হইলে তাদের মধ্যে সেই মানে প্রোটেক্টেড কোডগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, আর প্যাকেজ আলাদা হইলে সেটার অ্যাক্সেস করতে আর এগুলো সম্পর্কে একটু কোড ওয়াইজ ধারণা দেওয়া হয়েছে এখানে। এখানে যেটা হয়েছে, আমাদের একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে ইন্টিজার এ পাবলিক ইন্ট বি। পাবলিক দেওয়া হয়েছে মানে কি, এটা যে কেউ অ্যাক্সেস করতে পারবে। প্রাইভেট ইন্টিজার সি, এটার মানে কি এই ইন্টিজার সি ভেরিয়েবলটাকে শুধুমাত্র এই ক্লাসের মেম্বার ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। মেথড কল করা হয়েছে, এটা তো যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এইখানে এই যে আমি সি ইকুয়ালস টু আই লিখতে পারছি, আমি কিন্তু এইখানে সি ইকুয়ালস টু আই লিখলে কিন্তু এরর হবে, চিনবে না কি জিনিস। এখানে অ্যাক্সেস করতে পারছি কারণ কি এই এই মেথডটা কি আমার এই ক্লাসেরই মেম্বার, তো আমি সি অ্যাক্সেস করতে পারছি। মেথডস টু অ্যাক্সেস সি, অর্থাৎ শুধু এটার কারণে না, অ্যাকচুয়ালি আমি যদি এই মেইন মেথড থেকে কি করি, মেইন মেথড থেকে আমি যদি সি কে অ্যাক্সেস করতে চাই সেটা তো সরাসরি কোনোভাবেই পসিবল না। আমাদের কি এই মেথডের মানে সরি এই ক্লাসেরই কারো হেল্প নেওয়া লাগবে। তো আমি এই মেথডটার মাধ্যমে হেল্প নিচ্ছি কি সি কে অ্যাক্সেস করতে। সি এর ভ্যালু সি আমি ডিক্লেয়ার করে রাখছি। যদি আমি সি কে সরাসরি কল না করতে পারলে আমি তো মেথডটাকে কল করতে পারবো। মেথড কল করার পর আমি এবার ওই ভ্যালুকে অ্যাক্সেস করতে পারছি, ওই ভ্যালুতে আমি একটা প্যারামিটার পাস করে সেই ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি। প্রাইভেটে কি হয়, আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি না, আমরা ওই ক্লাসেরই অন্য মেম্বারের হেল্প নিয়ে আমরা অ্যাক্সেস করি। আর এই ভ্যালু পাইতে গেলে কি আমরা একটা রিটার্ন টাইপের ফাংশন ইউজ করি। তো এখান থেকে জাস্ট রিটার্ন সি করলাম। এখানে এটাই করা হয়েছে, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম টেস্ট নামে। এখানে কোনো টেস্ট কনস্ট্রাক্টর নাই, তো বাই ডিফল্ট একটা টেস্ট কনস্ট্রাক্টর জাভা ক্রিয়েট করে নিবে। এটার মধ্যে আমি কি কি ভ্যালু পাস করছি, যেহেতু ইন্টিজার এ, এটা তো ডিফল্ট মানে এটা পাবলিক বা প্রাইভেট কিছু দেওয়া নেই, এটা সবাই অ্যাক্সেস করতে পারবে, ডিফল্ট অ্যাক্সেস কেউ অ্যাক্সেস করতে পারবে। ইন্ট বিটাও কি আমি অ্যাক্সেস করতে পারবো, অর্থাৎ ওবি এ আর ওবি বি দুইটাতে আমি ভ্যালু পাস করতে পারছি। কিন্তু এই যে আমি যদি ওবি ডট সি দিতে চাইতাম তাহলে কিন্তু এরর, কারণ এটা প্রাইভেট, এইভাবে আমি পারবো না অ্যাক্সেস করতে। তো সেটার জন্য আমি কি করতে হবে, এই মেথডটা হেল্প নিতে হবে। অর্থাৎ আমি একটা ভ্যালু 100 পাস করতে গেলে আমি কি করতে হবে, ওবি ডট সেট সি, তারপরে আমার 100 দিতে হবে। এটা দিলেই কি হবে, ওই 100টা এইখানে আসবে, এখানে আসার পরে সি এর মধ্যে 100 বসবে। এইভাবে প্রিন্ট করতে গেলে আমি সরাসরি ওবি ডট এ ওবি ডট বি এগুলো প্রিন্ট করতে পারবো, কিন্তু ওবি ডট সি কিন্তু আমি ভ্যালু বসাইছি মানে এই না যে আমি এখন ওবি ডট সি অ্যাক্সেস করতে পারবো না, এটা কোনো সময় অ্যাক্সেস করা যাবে না। আমি ভ্যালু অ্যাসাইন করতে গেলেও একটা ফাংশনের হেল্প লাগবে, ভ্যালু কালেক্ট করতে গেলেও একটা ফাংশন হেল্প লাগবে। ডট গেট সি দিয়ে আমি এই ফাংশনটার মাধ্যমে কি সি এর ভ্যালু রিটার্ন করে আমার কাছে আনতেছি। ইয়েস, বুঝা গেছে। পরে এই সেম কোডটা আমরা 6 স্লাইডের লাস্টে দেখছি। এখানে অ্যাকচুয়ালি সেটাই এক লাইন বলা যেতে পারে যে যে আমাদের 6 স্লাইডে যেটা ছিল আমাদের এইখানে কোনো প্রাইভেট লেখা ছিল,
এখানে কোনো প্রাইভেট বলতে কিছুই ছিল না, জাস্ট এই কোডটা ছিল। এখন প্রাইভেট অ্যাড করার কারণে কি হয়েছে, যদি এটা কোনো তেমন কোনো ইফেক্ট ফেলে নেই কোডে, যে আমরা মেইন ফাংশন থেকে কি করতেছি, নিউ স্ট্যাক একটা কল করলাম, তো এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, টসের ভ্যালু আর কি -1 হয়েছে, নিউ স্ট্যাক কল করছি, তো বাই ডিফল্ট এখানে আসছে টসের ভ্যালু -1 হলো। এবার আমার এই যে ইন্টিজার অ্যারে টস এগুলো কিন্তু কি আমার প্রাইভেট ভ্যালু, সরাসরি তো আমি ডট মানে ওইখান থেকে কিন্তু আমি ডট টস দিয়ে -1 ভ্যালু অ্যাসাইন করতে পারবো না, আমার কি এটার হেল্প লাগবেই। এর পরবর্তী কথা হচ্ছে, আমরা এই যে ইন্টিজার অ্যারে, এই অ্যারেটাকে তো আমরা নর্মালি অ্যাক্সেস করতে পারবো না, বাইরে থেকেও কোনোভাবে করা সম্ভব না। আমাদের কি এই যে ভয়েড পুশ ফাংশনটার মাধ্যমে আমি কি করতেছি, এখানে এই যে স্ট্যাককে আমরা অ্যাক্সেস করতে, যদি এটা নর্মালিও করা যায়, প্রাইভেট না থাকলেও এখানে সেম কাজই হইতো, প্রাইভেটটা তেমন ম্যাটার করতেছে না, এই কোডটা আর কি অ্যাকচুয়ালি প্রাইভেট পাবলিক বোঝার জন্য বেশি ইউজফুল না। বাট এটাই যে আমরা ভয়েড পুশ, এটা যেহেতু এই ক্লাসের একটা মেথড মেম্বার, তো সেই হিসাবে এখান থেকে আমরা এই অ্যারে আমরা কি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারতেছি। সেমভাবে পপের ক্ষেত্রে আমরা অ্যাক্সেস করতেছি। স্ট্যাকের কোড আমরা জানি সবাই, স্লাইডেও বলছি লাস্টে, এটা আর বিস্তারিত না যাই। আন্ডারস্ট্যান্ডিং স্ট্যাটিক, স্ট্যাটিক হচ্ছে যাকে অ্যাক্সেস করতে বা যেটা চলতে আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, স্ট্যাটিক সেটা চলবেই, কোড লেখার সাথে ওটা চলবে আর কি, মানে ওইটার অ্যাক্সেস হবেই। এ ক্লাস মেম্বার মাস্ট বি অ্যাক্সেস অনলি কন্ডিশন। আচ্ছা, মেইন কথা হচ্ছে when a member is declared static it can be accessed before any object created, কোনো অবজেক্ট ক্রিয়েটের আগেই এটা অ্যাক্সেস করা সম্ভব। সেই কারণে আমাদের মেইনটা কিন্তু আমাদের কি হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন হয়। এটা অ্যাকচুয়ালি আমাদের, যদি মেইনের ক্ষেত্রে স্ট্যাটিকটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা শুরু হবে কোথা থেকে সেটা ডিক্লেয়ার করে। অ্যাকচুয়ালি আমাদের যেমন আমি যদি এই কোডটা না, এর ক্ষেত্রে এই কোডটা আছে গেস, একটা কোড দেখে ধারণা দিই, লাইক এটাই। এইখানে যদি আমি বলি ইন্টিজার সি ইকুয়ালস টু 10, আমি ডিক্লেয়ার করলাম, কিন্তু আমি যদি এইখানে এখন লিখতে চাই, মানে ওই সি এর ভ্যালুটা অ্যাক্সেস করতে চাই, আমাদের কোনো অপশন নেই কিন্তু, এই সি এর ভ্যালু অ্যাক্সেস করতে গেলে আমাদের কোনো উপায় নেই, আমাদের অবজেক্ট ক্রিয়েট করার পরে, অর্থাৎ এই যে আমি OB1 ক্রিয়েট করছি, যদিও এখানে আমরা ভ্যালু পাস করছি বাই ডিফল্ট, যদি আমরা এমন একটা মানে আর কি টেস্ট ডট সি, হ্যাঁ, OB1 এর যে আমি অবজেক্ট ক্রিয়েট করছি, এরপরে যাই আমি এটা অ্যাক্সেস করতে পারবো, বাট তার আগে কিন্তু আমাদের অ্যাক্সেস করা সম্ভব না, অর্থাৎ যেহেতু কোনো স্ট্যাটিক ভ্যালু না, এইটা আমার অ্যাক্সেস করতে একটা অবজেক্ট মাস্ক লাগবে, অবজেক্ট ক্রিয়েট করা লাগবে। আরো বিস্তারিত বুঝতে গেলে এখানে যে আমাদের এর ক্ষেত্রে একটা যে ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে, এখানে একটা মেথড কল করা হয়েছে নর্মাল নামে, একটা স্ট্যাটিক ভয়েড ডিক্লেয়ার করা হয়েছে নর্মাল নামে, এটা আমি এখানে আমি এইটা করতে পারবো, কিন্তু এইটা আমি লিখতে পারবো না, আমার ইরো আসবে। কারণ কি, আমরা জানি যেহেতু এটা এটা কিন্তু মেইন পাবলিক ক্লাস না, অর্থাৎ আমাদের পাবলিক ক্লাস এখানে থাকবে এর মধ্যে PSVM,
যেটা আমাদের থাকে আর কি বেসিক কোড, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এইখানে আছে, ঠিক আছে। এখন আমি যদি কোডটা রান করি, এই ক্লাস তো নর্মালি চলার কথা না যতক্ষণ না আমি এই ক্লাসে কল করব বা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করব, তাই না? কিন্তু এইটা যেহেতু স্ট্যাটিক মেথড, এইটা অটোমেটিকলি চলবে। এইটা চলার জন্য আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না। তাইলে এইটা যদি চলে, তখন এই যে নর্মাল, এটা তো স্ট্যাটিক মেথড না। যেটা স্ট্যাটিক না, একটা ক্লাসের মধ্যে নন স্ট্যাটিক মেথড যেটা, সেইটা অ্যাক্সেস করতে হলে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা মাস্ট। অবজেক্ট ক্রিয়েট না করলে আমরা এটা পাবোই না। তাহলে এখন যদি আমি কোড রান করি, কোনো অবজেক্ট ক্রিয়েটই করি নাই, যদি এটা চলে, সে তো নর্মালকে পাবে না। যদিও সেম ক্লাসে আছে, বাট একে অ্যাক্সেসের জন্য আগে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এই নর্মালকে সে পাবে না, আগে আমাদের অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া লাগবে, যার কারণে এখানে এরর আসবে। বোঝা গেছে? আরো বিস্তারিত বুঝতে হবে। দেখি এখানে আমাদের প্রথমটা এরর, পরেরটা এরর না। কারণ কি, ইন্টিজার x সমান 10 এটা কিন্তু স্ট্যাটিক না, এটা নর্মাল ভেরিয়েবল। কিন্তু y এটা স্ট্যাটিক ভেরিয়েবল। কোড রান করলে এই ভ্যালুটা অ্যাক্সেসেবল, কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে না, স্ট্যাটিকদের অবজেক্ট লাগে না। তো আমার কোড রান করলেই নর্মালি কি এটা চলবে। এটা যদি চলেই, মধ্যে এক্স ওয়াই দুইটাই আমরা প্রিন্ট করতে গেছি, বাট এক্স যে আছে সে তো স্ট্যাটিক না। অবজেক্ট ক্রিয়েট না করা পর্যন্ত এই এক্সকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, যার কারণে এটা ইরোড। কিন্তু ওয়াই আমাদের ইরোড না, অ্যাজ এটা কি একটা স্ট্যাটিক। ওনার মেইন কথা হচ্ছে কিছু জিনিস আছে যে they can only directly call other static methods their class, অর্থাৎ আমরা ডিরেক্টলি অন্যান্য স্ট্যাটিক মেথডকেই কল করতে পারি। যেমন এটা কি করছে, আরেকটা স্ট্যাটিককেই কল করছে, বাট এটারে পারবে না অবজেক্ট ক্রিয়েট করা না পর্যন্ত। একইভাবে মানে ওটা মেথড ছিল, এখানে যদি আর কি মেথড থাকতো, এখানে আমরা এর আগের যে কোডটা ছিল আর কি, এখানে যদি অর্থাৎ এটা যদি স্ট্যাটিক হয়, তাইলে কিন্তু এই যে অ্যাক্সেস করতে, ভেরিয়েবল মেথড দুইটার ক্ষেত্রে কি সেম, যে স্ট্যাটিক হইতে হবে, তাইলে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো, নাহলে আমার অবজেক্ট লাগবে। তো এখানে সেটাই বলছে, এগুলা রিডিং করতে হবে এগুলা। আচ্ছা, এখানে স্যার কিছু কোড দিছে, যদি এইগুলোর হেল্প নেই। এই কোডটা এখানে, এটা আমাদের মেইন। তো এখান থেকে রান শুরু হয় নর্মালি, বাট এখানে আমাদের কি কি আছে আরো, সব কিছুই কিন্তু স্ট্যাটিক, অর্থাৎ সব কিছুই কোড রান করার সাথে অ্যাক্সেসিবল। এদের কোনো অবজেক্ট লাগবে না, কিছুই লাগবে না, যেহেতু স্ট্যাটিক এরা সবাই রান করবে। একটা সিকোয়েন্স আছে আর কি, প্রথমে নর্মাল কনস্ট্রাক্টর টাইপ যেগুলো সেগুলো রান হয়, এরপরে যে মেথড রান হয়, আর সবার আগে হচ্ছে ভেরিয়েবল রান হয়। নর্মাল ভেরিয়েবল হচ্ছে সবার আগে, এরপরে ক্লাস টাইপ যেগুলা, এরপরে হচ্ছে মেথড টাইপ যেগুলো। তো এই কোডটা রান করলে আমার প্রথমে কি ভেরিয়েবল এর ভ্যালু 3 আছে, আর একটা বি ডিক্লেয়ার হয়েছে। এই মেথডের আগে কি এইখানে আসবে, এখানে আসলে কি হবে, ইনিশিয়ালাইজ হয়েছে এবং বি এর মান হয়েছে 12। এই যেহেতু 3 ছিল, তাহলে বি এর ভ্যালু কি এখন 12 হয়ে গেছে। এখানে যেহেতু আমরা কল করছি কত, ম্যাথ 42 দিছি, অর্থাৎ এই ফাংশনের মধ্যে আমি 42 পাস করছি। তাহলে এক্স এর মান তো 42, এর মান তো 3, আর বি এর মান কত 12।
এটা যদি আমরা রান করি, প্রথমে স্ট্যাটিক ব্লক ইনিশিয়ালাইজড, এটা প্রথমে ইনিশিয়ালাইজ হবে, ভ্যালু চেঞ্জ হয়েছে। এখন আমাদের এটার মধ্যে ঢুকবে আর কি, এক্স এর মান 42, এর মান 3 আর বি এর মান 12। তাহলে এটা দেখতে পারি সবার সাথে কে হয়। রান করে প্রথমে স্ট্যাটিক ব্লক ইনিশিয়ালাইজড, এরপরে আসে মেইনে। ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক ক্লাস নর্মাল যেগুলা, এরপরে মেইনের মধ্যে আসবে, যেহেতু সবাই সেম ক্লাসে আছে। এরপরে স্ট্যাটিক ডেমো, দেখি এটা স্ট্যাটিক স্ট্যাটিক এখানে এখানে কি করা হয়েছে, ক্লাস ক্রিয়েট হয়েছে, মেইন, আমাদের যে মেইন ক্লাস। এখন এই ক্লাসের মধ্যে ইন্টিজার এ ইন্টিজার বি দুইটাই কি আমাদের স্ট্যাটিক, আর এই মেথডটাও স্ট্যাটিক। সবাই কিন্তু কোড রানের সময় অ্যাক্সেস করা যাবে, আমাদের কোনো অবজেক্ট লাগবে না। তাহলে আমি মেইন ক্লাস থেকে শুরু করি, যদি ডট কল মি দিয়ে দিই, অর্থাৎ কোনো অবজেক্ট ক্রিয়েট করা কিন্তু লাগতেছে না। নর্মালি এটা যদি জাস্ট ভয়েড হইতো তাহলে আমরা অ্যাক্সেস করতে পারতাম না, তাইলে আগে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করে নেওয়া লাগতো, অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া লাগতো। বললাম যদি আমি ডট কল মি দিই, তারপরে যাই কি আমি অ্যাক্সেস করতে পারবো, কিন্তু সরাসরি অ্যাক্সেস করা সম্ভব না, কারণ এটা যেহেতু কি আমাদের এখন নন স্ট্যাটিক হয়ে গেছে, তো এটার জন্য আমাদের অবজেক্ট মাস্ট লাগবে। আমি যদি এটারে স্ট্যাটিক দেই, করতে কোনো অবজেক্ট দরকার হবে না। তো আমি ডট কল মি ডাক দিলে কি হবে, এর ভ্যালু তো 42, এটা যেহেতু স্ট্যাটিক তার মানে অলরেডি এর ভ্যালু 42 আছে, আমাদের কোনো অবজেক্ট লাগবে না এটার ভ্যালু পাইতে, তো এর মান 42 আর বি এর মান 9, যেটা সরাসরি আসবে 42। ইন্ট্রোডিউসিং ফাইনাল, ফাইনাল হচ্ছে যেই ভ্যালু কোনো সময়ই চেঞ্জ হবে না, একদম ফাইনাল মানে ফাইনাল, এটারে আমি মডিফাই করতে পারবো না কোনো। ডুইং সো প্রিভেন্টস ইটস কন্টেন্টস বিং মডিফাইড, অর্থাৎ মডিফাই করা যাবে না, এটা যে একটা কনস্ট্যান্ট, আর আমার শুরুতেই মানে ডিক্লেয়ার করার সময় এটারে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তাহলে এই তো আমরা করে দেখবো, লাইক এই যে একটা সেট করা হয়েছে, কপি করে এখানে নিই, এখানে এখানে কি হবে, আমাদের ফাইনাল ইন্ট এ নামে আমি একটা কল করছি, ডিক্লেয়ার করছি আর কি, এ সমান 5, প্রথম ইনিশিয়ালাইজ ঠিক আছে, পরবর্তীতে আর ইনিশিয়ালাইজ করা যাবে না। এইখানে হবে, আচ্ছা এই যে এবার ঠিক আছে, আমাদের এটা এরর শো করতেছে, কারণ ফাইনাল একবারই করা যাবে ইনিশিয়ালাইজ, এর পরে আর করা যাবে না, এটা হচ্ছে সমস্যা। এটা যদি আমি সরাই দেই তখন আবার এটা কোনো এরর না, কারণ যেটা ফাইনাল সেটা আমি একবারই ইউজ করতে পারবো, একবারই ভ্যালু দিতে পারবো, সেকেন্ড টাইম আর দেওয়া যাবে না।
এইখানের এই টাইপের ক্ষেত্রেও লাইক আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্টে আমি ফাইনাল ক্রিয়েট করে ফেলছি, অর্থাৎ ফাইনাল টেস্ট নামে, সাপোজ টেস্ট নামে একটা অবজেক্ট আছে, মানে ক্লাস আছে, সেটার আমি অবজেক্ট ক্রিয়েট করছি টি এর মধ্যে। তাইলে আমি এখন এই টি এর মধ্যে নতুন করে আর কোনো কি করতে পারবো না, টি সমান আর নতুন কোনো নিউ টেস্ট করতে পারবো না, বাট আমি এটার ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। মানে আপাতত মানে যেই অবজেক্টটা আমি ক্রিয়েট করে ফেলছি তার মধ্যে আমি ভ্যালু দিতে পারবো, ঠিক আছে, বাট নতুন করে এই অবজেক্টের টেমপ্লেট আমি আর নতুন করে তৈরি করতে পারবো না। এটা হচ্ছে ফাইনালের কাহিনী। অ্যারে ইজ রিভিজিটেড, এখানে মেইনলি বলছে অ্যারে হচ্ছে আমাদের বলে অ্যারে সাইজ আমি ডিক্লেয়ার যদি করি, অ্যারে সাইজ ডিক্লেয়ার করলে কি হয়, লাইক অ্যারে আমি 10 সাইজে ডিক্লেয়ার করলাম, অ্যারে ইটসেলফ কিন্তু একটা মানে চেকড কি বলে, লাইক অ্যারে আমরা কিভাবে ডিক্লেয়ার করি, এভাবে ডিক্লেয়ার করি, তাই না? এই যে কলটা, এটা কি আমাদের একটা ক্লাস ডিক্লারেশনের মতো না, ক্লাস একটা অবজেক্ট ক্রিয়েটেড আর কি। অ্যারে যে আমরা করি এটা আমরা একটা ক্লাস অবজেক্ট হিসেবেই আমরা ক্রিয়েট করি। তো এটা আমাদের কি একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন টাইপ না, আমি 10 দিয়ে করছি, তো আমি 10 সাইজের একটা 10 সাইজ করা মানে কি, আমাদের এখানে একটা 10 সাইজের ব্লক তৈরি হয়ে গেছে, 10 সাইজের ব্লক। এবার যদি আমি এলিমেন্ট সাপোজ দেই, লাইক array of 0 দিলাম 1, array of 3 দিলাম 2, এমন কিছু ভ্যালু আমি যদি দেই, এবার যদি আমি অ্যারে লেন্থ প্রিন্ট করি, তো অ্যারের যে লেন্থ সেটা কিন্তু কতগুলো এলিমেন্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে না, আমার অ্যারের যে সাইজ ক্যাপাসিটি যত অ্যারের, মানে এই অ্যারেতে আমি কি সর্বোচ্চ 10টা এলিমেন্ট রাখতে পারবো না, অ্যারের ক্যাপাসিটিটা হচ্ছে অ্যারের লেন্থ, কতগুলো এলিমেন্ট আছে ওইটার উপর ডিপেন্ড করে না অ্যারের লেন্থ, এখানে এটাই বলছে যে ভ্যালু অফ লেন্থ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য নাম্বার অফ এলিমেন্টস, অর্থাৎ কতগুলো নাম্বার এলিমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে না লেন্থ, এটা গেল, it only reflects the number of element that the array is designed to hold, মানে অ্যারেটা আমি ডিজাইন করার সময় যতগুলা এলিমেন্ট রাখার জন্য আমি তৈরি করছিলাম সেইটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যারে লেন্থ। এটাই বলছে ইন্ট্রোডিউসিং নেস্টেড ক্লাস বা ইনার ক্লাস, একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস, স্ট্যাটিক নন স্ট্যাটিক এগুলো দেখবো এখন। নেস্টেড আর ইনার ক্লাস এখানে টু টাইপের হতে পারে, স্ট্যাটিক হতে পারে, নন স্ট্যাটিক হতে পারে, এগুলো রিডিং না লাগবে একটু কষ্ট করে, আমরা সরাসরি কোডে চলে যাই, এগুলো কি হয়। এখানে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এই ক্লাসের মধ্যে ইন্টিজার ভ্যালু আছে, এটা কিন্তু স্ট্যাটিক না, তো এটারে অ্যাক্সেস করতে কি লাগবে, আমার অবশ্যই একটা অবজেক্ট লাগবে, এটা একটা নন স্ট্যাটিক মেথড, এটারে অ্যাক্সেস করতে আমাদের অবজেক্ট লাগবে, ভিতরে একটা আচ্ছা এইটা তো একটা ক্লাস ছিল তাই না, এটার মধ্যে এই যে একটা ক্লাস, এটা আমাদের আউটার ক্লাস, তার মধ্যে এটা আমাদের ইনার ক্লাস, আর আমরা এই টেস্ট মেথডটাকে কি করছি, এই সাইডের যে মেম্বার অর্থাৎ এই ক্লাসটারে আবার কল করছি এবং ইনারের মধ্যে রাখছি। তো এইখানে হচ্ছে এই বিষয়টা করছে যে আউটার ক্লাস ইনার ক্লাস, তো এটা কেমনে কাজ করতেছে, আমরা এখান থেকে মেইন মেথড থেকে কারে কল দিছি, আউটার নামে একটা নিউ অবজেক্ট ক্রিয়েট করছি, এই আউটার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং আউটার ডট টেস্ট, আউটার ডট টেস্ট যদি আমি দিই, এটা কি করছে, এটার মধ্যে গেছে, আমি তো সরাসরি টেস্টে অ্যাক্সেস করতে পারবো না তাই না, আমার ওই টেস্টে অ্যাক্সেস করতে আগে আমার আউটার অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, যেহেতু এটা নন স্ট্যাটিক, তো আমরা ক্রিয়েট করলাম, তারপরে আমি টেস্টে কল করলাম, টেস্টে কল করলে কি হবে,
ভিতরে যায় এবার এই ইনার ক্লাসটা সে কল করছে, এই ইনার নামে মানে এই ইনার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছে কার মধ্যে, এই ইনারের মধ্যে। এইখানে অবজেক্ট কেন লাগলো, সেম ক্লাসের ছিল, বাট যেহেতু আমাদের এটা কি নন স্ট্যাটিক, তো এই ভয়েড ডিসপ্লে এই মেথডটাকে অ্যাক্সেস করতে আমাদের কি অবজেক্ট লাগবে। তো যার কারণে আমার এখানে আবার অবজেক্ট ক্রিয়েট করা লাগছে এই ইনারের। এরপরে আমি ইনার ডট ডিসপ্লেকে অ্যাক্সেস করতে পারছি এবং তার মধ্যে কি আছে, আউটার এক্স এর ভ্যালু আছে, আউটার এক্স এর ভ্যালু। কিন্তু এইখানে কল করে আমি আউটার এক্স এর ভ্যালু কই পেলাম, এটা তো আমার নন স্ট্যাটিক ছিল। আমরা একদম ফার্স্টে কি আউটার কল করছিলাম, তো তখন আমাদের এই ভ্যালুটা অ্যাক্সেসেবল হয়ে গেছে। তো ফাইনালি যদি আমি এখন রান করি, ভ্যালু 100 প্রিন্ট হবে, ডিসপ্লে আউটার এক্স। ফ্লো বুঝতে হবে কোডের, একদম খুব কঠিন না, বেসিক টাইপের কিছুই। এবার হচ্ছে নেক্সট টাইপে যাই। কোডের ছিল ক্লাস আউটার আরও ক্রিয়েট করা হয়েছে। এখানে একটা ভেরিয়েবল আছে নন স্ট্যাটিক, মেথড আছে নন স্ট্যাটিক, ক্লাস নন স্ট্যাটিক, নন স্ট্যাটিক, এইটা একটা নন স্ট্যাটিক মেথড। তো এইখানে বলছে, আমরা তো এটা জানি যে ইজ ইন্টিজার ওয়াই, এটা কি এই ক্লাসের লোকাল ভেরিয়েবল, এটা হচ্ছে এই ক্লাসের লোকাল ভেরিয়েবল। তো ওইটারে আমি বাইরের ক্লাস থেকে তো অবশ্যই অ্যাক্সেস করতে পারবো না, কারণ এই ভেরিয়েবল কি এই স্কোপের মধ্যেই সীমাবদ্ধ, এটার বাইরে অ্যাক্সেস করা যাবে না। So, এটা জিরোর। আর নতুন কি আছে এটার মধ্যে, আর কিছু নতুন নেই, মানে জাস্ট এটাই বলছে যে এক ক্লাস থেকে আরেক ক্লাসে, এক ক্লাসের ইনার ভেরিয়েবলকে আরেক ক্লাসে ইউজ করা যাবে না। এর মধ্যে আছে ওয়ার্ড টেস্ট, এটাও নন স্ট্যাটিক, এটাও নন স্ট্যাটিক। আমার এই ওয়ার্ড টেস্টকে অ্যাক্সেস করতে গিয়ে অবশ্যই আউটার ক্লাসের একটা অবজেক্ট লাগবে। আর একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আর আউটার ডট টেস্টকে আমি কল দিছি, এখানে আসলো, লুপ পাইলো, লুপ চলা শুরু হয়েছে। প্রথমে পাইছি গিয়ে ক্লাস, প্রথমে কিন্তু ক্লাসে ঢুকবে না, তো সম্ভবই না। এখানে আসবে, এইখানে এসে কি করবে, এই নিউ ইনার অর্থাৎ এই ক্লাসের কি করছে, অবজেক্ট ক্রিয়েট করছে ইনারের মধ্যে। এরপরে যায় ডট ডিসপ্লে, ডট ডিসপ্লে কি করতেছে, এখানে এসে আমাদের আউটার এক্স প্রিন্ট করতেছে। 10 বারই এরকম ক্লাস বারবার অবজেক্ট ক্রিয়েট করবে এবং প্রিন্ট করবে ভালো সংখ্যক বার। এগুলো শেষ আছে। এক্সপ্লোরিং স্ট্রিং ক্লাস, স্ট্রিং এর কিছু বেসিক ফাংশনালিটি আছে আর কি, আমরা দিতে যেমন str ক্যাম্প, str কনক্যাটেনেশন কি কি করছি, তেমনই জাভার ক্ষেত্রেও কিছু কিছু ফাংশন আছে, লাইক স্ট্রিং ডেমো টু। জাভার ক্ষেত্রে আমরা দুইটা স্ট্রিং সাপোজ ডিক্লেয়ার করলাম, একটা ফার্স্ট স্ট্রিং নামে, একটা সেকেন্ড স্ট্রিং নামে স্ট্রিং রাখছি এই দুইটা ভেরিয়েবলের মধ্যে। আর অবজেক্ট থ্রি এর মধ্যে, আচ্ছা এই স্ট্রিং থ্রি এর মধ্যে কি আমি স্ট্রিং অনটাকে বসে রাখছি। এখন এখানে মেনলি যেটা বলা হয়েছে, এই স্ট্রিংও একটা অবজেক্টের মতো কাজ করে, কারণ আমি যদি স্ট্রিং লেন্থ কল করি, আমার কি একটা ব্র্যাকেট দেওয়া লাগে, অর্থাৎ কনস্ট্রাক্টর কলের মতো বিষয়টা। স্ট্রিং কিন্তু আমাদের প্রিমিটিভ টাইপ না, স্ট্রিং কিন্তু আমাদের প্রিমিটিভ টাইপ না, এটাকে বলা হয় একটা অবজেক্ট। ঠিক আছে, এটা এর কথা। এবার বলছে এখানে স্ট্রিং লেন্থ এমনি আমরা প্রিন্ট করতে পারি। স্ট্রিং এর আমরা এখন একটা ইন্ডেক্সের ভ্যালু পাইতে গেলে আমরা কি করতে পারি, ডট ক্যারেক্টার অ্যাড করে ইন্ডেক্স নাম্বার দিলে এখানে আমরা সেই ইন্ডেক্সে কোন ভ্যালু আছে এটাও পাইতে পারি। তারপর দুইটা স্ট্রিং সমান কিনা আমরা চেক করি, ডট ইকুয়ালস নামে একটা বিল্ট ইন ফাংশন আছে, স্ট্রিং ওয়ান ডট ইকুয়ালস স্ট্রিং টু দিলে আমাদের চেক করে দিবে সমান কিনা, সমান হইলে ভালো, না হইলে নট ইকুয়ালস দেখাবে। এটাই স্ট্রিং ইকুয়ালের জন্য এটা, স্ট্রিং লেন্থ বের করতে এই ফাংশন, আর কোন একটা ইন্ডেক্সের ক্যারেক্টার
কোনটা আছে সেটার জন্য ডট ক্যারেক্টার অ্যাড ইউজ করতে হবে। দিলে রং হবে। এখানে জাস্ট রান করলে দেখা যাবে। তো এরপরে কমান্ড লাইন আর্গুমেন্ট, এটা স্যার ল্যাবে দেখাইছে একদম, ওই যে আমরা সরাসরি কমান্ডের সাথে যেই ভ্যালু পাস করে দিই, অর্থাৎ এই আর্কস নামে যে আমাদের স্ট্রিং আর্কস যে থাকে প্রত্যেকটার মধ্যে, আর এটার মধ্যে কি আমরা ভ্যালু পাস করতে পারি। ভ্যালু যদি পাস করে দিই করতে পারি আমরা ইনটেক্স জিরো, এভাবে আমরা কি তার ভ্যালু অ্যাক্সেস করতে পারবো। যদিও এখানে দেওয়া হয় না এমন কিছু, স্ট্রিং না, এটা টোটালি যেহেতু অ্যাক্সেস করা যাবে না, ভুলে গেছি। এটারে স্যার ল্যাব ক্লাসে শিখেছিল, ঠিক আছে? তো ওইটা একটু দেখে নিলে বেটার হবে। বিস্তারিত শিখেছিল, এটা ফার্স্ট ল্যাব টেস্টের জিনিসের সময় শিখাইছিল, যদিও দেখছি। লাস্ট টপিক হচ্ছে ভের আর্কস, এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টস এর শর্ট ফর্ম আর কি। এটা হচ্ছে আর কি সরাসরি লাইক আমি একটা অ্যারের লেন্থ জানি না, আমি আনলিমিটেড লেন্থের একটা অ্যারের মতো এরকম 3 ডট দিয়ে আমি ডিক্লেয়ার করতে পারি, এরকম যে কি হবে। এই যে আমি একটা মেথড কল ডিক্লেয়ার করছি, যেখানে ইন্ট ট্রিপল ডট ভি আছে। এটার মানে হচ্ছে ভি একটা এর মতোই কাজ করতেছে, আমি সরাসরি কিন্তু লেন্থ দেই নেই, আমি আমি জানি না কতগুলো প্যারামিটার আমি পাস করবো। সেই ক্ষেত্রে আমি আনলিমিটেড ইন্টিজার পাস করতে পারবো, যেহেতু আমি ইন্ট টাইপের একটা 3 ডট ভি এখানে দিছি। তো আমি এখানে আনলিমিটেড ইন্টিজার পাস করতে পারবো, এটা এর মতো কাজ করবে। এটাকে আমি যদি 10 পাস করি শুধু, তাহলে মনে হবে এক সাইজের একটা ইন্টিজার এরে, তো সাইজ 1 প্রিন্ট হবে, এবং তার মধ্যে এই ভ্যালুটাকে আমরা কি ফর ইচ লুপের মাধ্যমে, ভি আমাদের একটা এর মতো, ফর ইন্ট এক্স ইস টু ভি দিলে আমি এক্স এর মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সের এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবো। তো যখন আমি 1 2 3 পাস করবো, তাহলে এখানে 1 2 3 এর একটা এর সাইজ পাবো 3, ফাঁকা পাস করলে কিছুই না, 0 লেন্থের একটা অ্যারে। যদি আমরা রান করি, ফার্স্টে একটা 10 পাস করছিলাম, লেন্থ 1, 1 2 3 পাস করছি, লেন্থ 3, কিছুই পাস করি নাই, 0, কন্টেন্ট 0। এটা আর কি একটা এর মতোই, বাট আমরা যখন এর সাইজ জানবো না, এইভাবে দিতে পারি। এখানে রেস্ট্রিকশন হচ্ছে যে আমাদের অবশ্যই এই জিনিসটা, মানে আমি এখানে একাধিক প্যারামিটার ইউজ করতে পারি, লাইক আমি এখানে আরো পারবো, আমি সি রাখলাম, ডাবল এ রাখলাম, এমন কিছু রাখতে পারবো। এই জিনিসটা আমাদের লাস্ট হইতে হবে, আমাদের যে ভ্যারাক্স মেথডটা, প্যারামিটারটা, এইটা আমাদের লাস্ট হইতেই হবে, এরপরে আমি পারবো না, করা যাবে না, আমাদের এইটা অবশ্যই লাস্টে দেওয়া লাগবে। আর সেকেন্ডলি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেই টাইপের ভ্যারাক্স আমরা এই করবো, সেই টাইপের এই পাশে আর কিছু না রাখলেই বেটার। কারণ ইন্ট এ যদি দেই, ইন্ট এ দিলে যদিও চলবে, এমন আর কি 0 2 এমন চলছে, বাট অ্যাকচুয়ালি এখানে এরর আসার সম্ভাবনা আছে। কারণ আমি যে এই যে 1 2 3 পাস করছি, আমি কি শুধুমাত্র এর জন্য 1 পাস করছি, নাকি কোনটার কি, মানে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে আর কি। এমন সেম টাইপের এমন না দেয়া বেটার, আর লাগলে দেওয়া যাবে তেমন না। তো এই যে এখানে লেখা আছে যে আমাদের এটা লাস্টে হইতে হবে, এটার পরে কিছু ইউজ করা যাবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটার পরে কিছু ইউজ করা যাবে না, মানেই তো আমাদের দুইটা, মানে 2 বা ততোধিক সংখ্যক এই ভ্যারাক্স অ্যালাউ না। এটা
এসের মধ্যে একটা মেথডের মধ্যে একবারই ওই প্যারামিটার ইউজ করা যায়। তেমন কিছুই না। ambiguity, এই যে এখানে এটা বলছে যে ইন্টিজার এন আবার ইন্টিজার এমন টাইপ না করা বেটার। হইতে পারে আমি এখানে যে শুধু ইন ভ্যালুই পাস করছি, ওইটা যদি ভ্যারারতে চলে যায় বা শুধু ভ্যারার দিছি আমি এখানে ইন্টিজার গেছে, এমন একটা সমস্যা ক্রিয়েট হইতে পারে, যার কারণে এমন না ইউজ করা বেটার, এটাই বলছে। আর বাকি টুকটাক তেমন কিছু না। আমরা ভ্যার যে অটো হিসেবে কাজ করে আমরা এটা জানি। ভ্যার এমসি দিয়ে আমরা কি, এখানে একটা ক্লাস আছে, তো ভ্যার দিলে অটোমেটিকলি মাই ক্লাস হিসেবে এটা অ্যাক্সেস করে নেবে। এমসি ডট গেট আই দিলে কি হবে, এই গেট আই এর কাছে গেল রিটার্ন আই, তো এখানে আমি কি এখন এটা পাইতে পারবো। মাই ক্লাস 10 যখন দিছিলাম তখন আই এর ভ্যালু এই যে 10 হয়েছে। এখন যখন আমি কি করছি, গেট আইতে গেছি, যেহেতু আমার কি আই একটা প্রাইভেট, এটাতে তো আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, তো গেট আই এর মাধ্যমে আমার কি ভ্যালুটা পাইতে হবে, এটা আমি কিন্তু অলরেডি শিখে আসছি। আর এমসি ডট সেট আই 19, এটার মধ্যে যখন 19 দিব তাহলে কি ইফ কে ইজ গ্রেটার দেন 0 তাহলে আই ইকুয়ালস টু কে, অর্থাৎ কে এর ভ্যালু কি এখন এমসি ডট গেট এর ভ্যালু 19 হয়ে যাবে, আগে ছিল 10 এখন হয়ে যাবে 19। এইটাই মোটামুটি এই স্লাইডে এগুলাই ছিল, আমি নিজে পড়া যতটুকু বুঝছি সেটার উপর বোঝানোর ট্রাই করলাম। কিছু ভুল বেলা থাকলে সরি, ওইগুলা নিজেরা একটু ঘাটাঘাটি করে ঠিক করে নিলে বেটার হয়। তো এইখানে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।